প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসোশিকি.com এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসান ফয়সাল। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। এক্ষেত্রে আমি প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই কিন্তু হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয় এবং আমরা আসলে বলতে পারি যে পরীক্ষা দেয় সেই ফেল করে, মানে পরীক্ষা দিলেই ফেল করে, পরীক্ষা দিলেই ফেল করে। কেননা প্রতি বছর দেখো তোমরা কিন্তু পত্র পত্রিকা এবং টিভি রেডিওতে দেখে থাকো বা শুনে থাকো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় 90% এবং কখনো কখনো এর চেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু ফেল করে, অকৃতকার্য হয়। এখন আমরা দেখি যে এই ইংরেজিতে কি এমন সমস্যা রয়েছে যে কারণে প্রতি বছর শিক্ষার্থীরা ফেল করে। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছ, তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে যে তোমরা ইংরেজির যে বিষয়গুলো পড়বে সেটাকে কিন্তু 100% অর্থাৎ খুব ভালোভাবে পড়তে হবে। কিন্তু জেনারেলি স্টুডেন্টসরা যেটা করে সেটা হচ্ছে যে একটা বিষয়কে তারা ফুলফিল করে পড়ে না, তারা হচ্ছে যে একটা বিষয় 80% পড়ে, পুরোটা পড়ে না। সব বিষয়ে তোমাদের জ্ঞান থাকে কিন্তু সেটা খুবই ভাষা একটা জ্ঞান থাকে, সে কারণে প্রশ্নটা যখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হয় তখন কিন্তু তোমরা সঠিক উত্তরটাকে দিতে পারো না। এজন্য এখন থেকেই তোমাদেরকে স্ট্র্যাটেজিটা, পরীক্ষা প্রস্তুতির যে স্ট্র্যাটেজিটা সেটি কিন্তু চেঞ্জ করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবা যে প্রতি বছরই কিন্তু ঘুরে ফিরে প্রায় একই ধরনের জিনিসগুলো আসছে, একই ধরনের নিয়ম থেকে বা স্ট্রাকচার থেকে ইংরেজি কিন্তু আসছে। যদি তোমরা বিগত বছরগুলোর ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো যদি ভালোভাবে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের নিজেদের মধ্যেই একটা সাজেশন তৈরি করার দক্ষতা এসে যাবে এবং তোমরা নিজেরাই বিশ্ববিদ্যালয়ের জন্য কোন বিষয়গুলোর উপর প্রস্তুতি নিবে সেইটির উপরে একটি সাজেশন তৈরি করতে পারবে। এজন্য আমি বলবো যে তোমরা বারবার এবং বেশি বেশি করে বিগত বছরগুলোর যে প্রশ্নগুলো আছে ইংরেজির সেগুলোকে দেখে নাও। এবং আমি বলবো যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোই নয়, তোমরা অন্যান্য ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু সমাধান করতে হবে। তাহলে তোমাদের মধ্যে খুব ভালো একটা সাজেশন করার দক্ষতা তৈরি হবে এবং তুমি তখন নিজেই বুঝতে পারবে যে ইংরেজির কোন বিষয়গুলো পড়তে হবে। এবার দেখো, যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর প্রশ্নগুলো দেখেছ কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর প্রশ্নগুলো দেখেছ, তাদের একটা বিষয় কিন্তু খেয়াল করবে যে তুমি এই প্রশ্নগুলো দেখার পর দেখবে যে আজকেও যদি তুমি এই প্রশ্নগুলোর উপর পরীক্ষা দাও তবুও কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর তুমি অলরেডি জানো। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের প্রশ্ন যদি তুমি বিশ্লেষণ করো তাহলে দেখবে যে প্রতিটি প্রশ্নের মধ্যে অন্তত 20% প্রশ্নের উত্তর কিন্তু তুমি অলরেডি জানো এবং এর জন্য কিন্তু তোমার কোনো প্রকার প্রস্তুতিরও প্রয়োজন নেই। আজকে পরীক্ষা দিলেও কিন্তু তুমি 20% বা 20% নাম্বার পাবে। এবার দেখো, প্রশ্নটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আসলে কত পার্সেন্ট নাম্বারের প্রয়োজন হয়। এটা আসলে ভ্যারি করে, সাধারণত 50 বা 50 to 60% নাম্বার যদি ভর্তি পরীক্ষায় পাওয়া যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, এটি এভারেজে বলা যায়। তো এই ক্ষেত্রে দেখো যে 20% প্রশ্নের উত্তর যদি, রিয়েল এক্সামের উত্তর যদি তুমি অলরেডি জানো, অর্থাৎ প্রস্তুতিটা তোমার কাছে অলরেডি রয়েছে, তাহলে তোমার পাস করার জন্য লাগছে কত পার্সেন্ট? তোমার লাগছে 60%। তোমার এখন নতুন করে শিখতে হচ্ছে 40%। এবার দেখো, প্রশ্নের কিন্তু একটা ধরন থাকে, কিছু নীতিমালা থাকে। একটা প্রশ্ন কখনোই এরকম হয় না সাধারণত যে একটা প্রশ্নের 100% প্রশ্নই কঠিন পর্যায়ে এবং কেউই উত্তর দিতে পারবে না, সবাই ফেল করবে, এরকমটি কিন্তু সাধারণত হয় না। বরঞ্চ একটা প্রশ্ন কয়েক ভাগে বিভক্ত থাকে। একটা প্রশ্নের মধ্যে কিছু সহজ বিষয় থাকে, কিছু মাঝারি মানের কঠিন বিষয় থাকে এবং কিছু অত্যন্ত কঠিন বিষয় থাকে। যেমন ধরো, যখন তোমরা এসএসসি লেভেলে পড়াশোনা করেছ তখন কিন্তু ম্যাথমেটিক্সে সেটের কিছু অঙ্ক ছিল। এই সেটের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং এগুলো কিন্তু কারোরই ভুল করার কথা না। এখন দেখো যে এই যে যেই 20% প্রশ্নের উত্তর তুমি অলরেডি জানো এবং তোমার পারার কথা, সেখান থেকে যদি তুমি মাত্র 1% প্রশ্নেরও উত্তর ভুল করো তবে কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করার জন্য যথেষ্ট। কেননা দেখো যে তোমার তো দরকার 60%, এখন তোমার হাতে আছে 20% ইজি কোয়েশ্চেন।
এখন এই ইজি থেকে যদি তুমি 1%ও ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি ওইখানে হয়তো বা 40%-এর মধ্যে তুমি 40% পেলে, কিন্তু এখান থেকে 1% ছেড়ে দিলে তাহলে কিন্তু তোমার 60% হলো না, যদি আমরা ধরে নেই 60%। এবং তুমি যদি বিগত বছরের শিক্ষার্থীদেরকে প্রশ্ন করো তখন দেখবা যে তারা কিন্তু অনেকেই বলবে যে আধা নাম্বারের জন্য একজন চান্স পায়নি, কিংবা কেউ বলবে যে আমি 1 নাম্বারের জন্য চান্স পাইনি, কিংবা কেউ 2 নাম্বারের জন্য চান্স পাইনি। সেক্ষেত্রে দেখো যে তুমি এখান থেকে মনে হচ্ছে যে 1% না পারলেও তাতে কি এসে যায়, কিন্তু না, তাতে কিন্তু অনেক কিছুই ঘটে যেতে পারে। এই 1 নাম্বারের জন্য বা 1%-এর জন্য তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করতে পারো। এই জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমার যে বিষয়গুলো অলরেডি জানা আছে সেই বিষয়গুলোকে প্রথমে খুব ভালো করে শিখে ফেলতে হবে। তারপর বাকি যে তোমার 40% মার্কস দরকার, সেজন্য হচ্ছে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে যে 80% বিষয় কিন্তু তোমার পড়ার বাকি আছে, তুমি মাত্র 20% অলরেডি জানো। তাহলে তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে যে সেই 80% থেকে অ্যাটলিস্ট 50% প্রশ্ন হয় মাঝারি মানের। আই মিন এই 50% প্রশ্নের উত্তর যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি পারবে। তুমি কেন, যে কেউই পড়াশোনা করলে এই 50%-এর উত্তর পারবে, আর পড়াশোনা না করলে এই 50%-এর উত্তর পারা যাবে না। এবং তোমার হাতে যে এই 3-4 মাস সময় রয়েছে সেটি কিন্তু এই 50% প্রশ্নের উত্তর শেখার জন্যই এই সময়টাকে তুমি ব্যয় করবে, এবং 20% যেটা তুমি এখন জানো সেটার জন্য কিন্তু খুব বেশি তোমার সময় ব্যয় করতে হচ্ছে না, হয়তো তুমি অল্প কিছুদিন সময় সেই জানা বিষয়গুলো স্টাডি করলে। এবার দেখো ওই 50% থেকে তুমি এই 3-4 মাসে পড়াশোনা করার পর যদি সেখান থেকে তুমি 35%ও পাও, তবুও তো তোমার 55% চলে আসছে মার্কস। কিংবা তুমি যদি 40% পেতে পারো তাহলে তোমার এখানেই কিন্তু চান্স নিশ্চিত। এখন দেখো যে 20% আই মিন 20% প্রশ্ন কিন্তু আসে যেগুলো হচ্ছে কঠিন মানের প্রশ্ন। এই প্রশ্নগুলো আসলে ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। তুমি পড়াশোনা করার পরও এই প্রশ্নগুলোর উত্তর পরীক্ষার হলে খাতায় তুমি পেতেও পারো অথবা নাও পেতে পারো। অর্থাৎ এই 20% প্রশ্ন কিন্তু সত্যিকার অর্থে কঠিন প্রশ্ন, এবং এইগুলোর থেকে আসলে ভাগ্য ভালো থাকলে কিছু প্রশ্নের উত্তর তুমি করতে পারবা, আর ভাগ্য ভালো না থাকলে কিন্তু তুমি কিছু প্রশ্নের উত্তর করতে পারবে না। এখন দেখো যে বাকি যে প্রশ্নগুলো রইল, তোমরা যারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটির বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর প্রশ্ন দেখেছ সেক্ষেত্রে খেয়াল করবে যে কিছু প্রশ্ন কিন্তু এরকম রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর তুমি মানে ধরতেই পারো না যে এই প্রশ্নগুলো কিভাবে হলো, মানে কোত্থেকে আসলো, বা উত্তর দেখার পরও কিন্তু তোমার মাথায় আসবে না যে এই প্রশ্নের উত্তর কিভাবে এরকম হয়, কিংবা তুমি কোনোদিন দেখোনি, কোনোদিন শুনোনি, এরকম বিষয় থেকেও কিন্তু প্রশ্ন থাকে। এখন আমার কথা হচ্ছে যে এই যে একদম অজানা বিষয় থেকে যে প্রশ্ন আসে সেটি কত পার্সেন্ট থাকে, সেটি বড় জোর 3 থেকে 10% থাকে। কিন্তু যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা কিন্তু যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই 3 থেকে 10% যে বিষয়গুলো অত্যন্ত কঠিন, যে বিষয়গুলো তুমি পড়াশোনা করার পরও পারবে না, সেই বিষয়গুলোকে কিন্তু তোমার বাদ দিতে হবে। সেই বিষয়গুলোর পেছনে কিন্তু সময় নষ্ট করা মোটেও যাবে না। এখন দেখো, যদি তুমি এই 3 থেকে 10 ভাগ যে প্রশ্ন অত্যন্ত কঠিন সেটার পিছনে যদি 3-4 মাস সময় ব্যয় করো, এরপরও কিন্তু হয়তোবা তুমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না। তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে তোমার দরকার হচ্ছে প্রায় 60% মার্ক পরীক্ষায় পাওয়া। সেজন্য 20% বিষয় কিন্তু তোমার অলরেডি জানা আছে, হাতে আছে। তাহলে প্রথম যে কাজটি সেটি হচ্ছে এই জানা বিষয়গুলোকে আরেকটু ভালো করে জেনে নেওয়া, যাতে কোনো ক্রমেই এই 20% প্রশ্ন থেকে তোমার একটি প্রশ্ন ভুল না হয়। দ্বিতীয় যে কাজটি, যে মাঝারি মানের যে প্রশ্নগুলো আই মিন 50% যে প্রশ্ন থাকে যেটি মোটামুটি কঠিন অর্থাৎ মাঝারি মানের, যেটি পড়াশোনা করলেই পাওয়া সম্ভব, সেই বিষয়গুলোকে তুমি এই 3-4 মাস সময় এবং শ্রম দিবে, যাতে করে সেখান থেকে তুমি সেই 50টি প্রশ্ন দাগানোর পর যাতে তোমার অন্তত পক্ষে 45টি বা 40টি প্রশ্ন সেখান থেকে তোমার কারেক্ট হয়। তাহলে দেখো, তুমি যদি এরকম চিন্তা করে থাকো যে তুমি 100% প্রশ্ন দাগাবে এবং সেখান থেকে তোমার 60% কারেক্ট হবে আর 40% ভুল হবে, কিন্তু দেখো হিসাবটা এখানে একটু ঝামেলা আছে। যদি তোমার 60% কারেক্ট হয় এবং 40% ভুল হয় তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং দেওয়ার পর তোমার কিন্তু 60-র নিচে চলে আসবে, আর যে কারণে কিন্তু তোমার চান্সটা ঢাকা ইউনিভার্সিটিতে হবে না।
পরীক্ষার পাঠ্য বিষয়ের উপরে যে স্ট্র্যাটেজি, এটি কিন্তু যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। তোমাকে এইভাবে একটি ওভারঅল সাজেশন বিগত সালের প্রশ্নগুলো দেখে নিজে নিজে তৈরি করতে হবে। আর ইংরেজির ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই যে ওয়ার্ড রিলেটেড যে পড়াশোনা আছে সেগুলো কিন্তু আজকে থেকেই শুরু করতে হবে এবং আস্তে আস্তে তোমার ভোকাবুলারি, শব্দ ভান্ডার শক্তিশালী করতে হবে। আর গ্রামারের যে বিষয়গুলো সেটি হচ্ছে যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদেরকে একটি একটি করে চ্যাপ্টার খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যেমন ধরো যে প্রায় প্রতি বছরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলের কথা বলো, দেখবে যে কন্ডিশনাল থেকে কিন্তু প্রশ্ন থাকে। কথার কথা আমি জাস্ট মানে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে কন্ডিশনালের চ্যাপ্টার থেকে দেখবে যে প্রায় পরীক্ষাগুলোতেই প্রশ্ন থাকে। তাহলে তুমি কন্ডিশনালের চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেখে নিলে। তারপর ধরো টেন্সের চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে, মোডাল ভার্ব থেকে হয়তোবা দুই একটা প্রশ্ন থাকে। তাহলে এই ধরনের যে চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছরই বা প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে, সেই গ্রামারের চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। এবার আসি ইংরেজি থেকে মূলত শব্দ সংক্রান্ত, আই মিন ভোকাবুলারি রিলেটেড কিন্তু বেশ কিছু প্রশ্ন থাকে। এটাকে বলা যায় 30 থেকে 60%, আই মিন 30 to 60% প্রশ্ন কিন্তু এই ওয়ার্ড রিলেটেড থাকে। ফর এক্সাম্পল ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ধরো এখান থেকে শব্দার্থ হিসেবে থাকে, আই মিন ওয়ার্ড মিনিং হিসেবে থাকে, ফ্রেজ ইডিয়মস হিসেবে থাকে, ফ্রেজাল ভার্বস হিসেবে থাকে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে থাকে, কিংবা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো শনাক্তকরণ। এসব অংশ থেকে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন থাকে প্রায় সবগুলো প্রতিষ্ঠানের এবং প্রতি বছরের পরীক্ষাতেই। এজন্য তোমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে যে এই যে ওয়ার্ড রিলেটেড যে বিষয়গুলো, ভোকাবুলারি বলো বা ফ্রেজ ইডিয়মস বলো বা কারেক্ট স্পেলিং বলো, এই জিনিসগুলো কিন্তু শিক্ষকের বুঝিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই। এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখন এই যে কারেক্ট স্পেলিং এর কথা যদি আমরা বলি, দেখো বারবার বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে কিন্তু ঘুরে ফিরে প্রায় একই ধরনের শব্দগুলো আসছে। যেমন ধরো আমরা যদি বলি লেফটেন্যান্ট, যেটাকে আমরা মজা করে বলি যে লাই ইউ 10 অ্যান্ট, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া, কিংবা সাইকোলজি, যেটাকে অনেকে বলে যে পিসি চলো যাই, বা প্যাসকোলজি, যে যেটা বলো, যেভাবে মনে রাখার জন্য আমরা এই ট্রিকগুলো মানে ফলো করে থাকি। এছাড়া ধরো ডায়রিয়া, কলেরা, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কমিটি, COMMITTE, এই যে বিষয়গুলো দেখো যে কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রে মূলত এই ধরনের শব্দগুলোই কিন্তু ঘুরে ঘুরে বারবার প্রতি বছরের পরীক্ষা আসছে। এবং যারা ফেল করছে, আই মিন অকৃতকার্য হচ্ছে, তারা কিন্তু এই জিনিসগুলাতেই বারবার ভুল করছে। এখন তোমাদের যে দায়িত্বটা সেটা হচ্ছে যে তোমরা আজকে থেকেই এই ধরনের শব্দগুলো বিগত বছরের প্রশ্নগুলো দেখে দাগিয়ে ফেলো এবং আই মিন মার্ক করে ফেলো এবং তারপরে এই শব্দগুলো শিখে ফেলো। বা তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা যদি বলো, তাহলে দেখো এই যে ডাই অফ, ডাই ফ্রম, ডাই ফর, এই ধরনের যে শব্দগুলো দেখো যে তুমি যে বারবার ঘুরে ফিরে এই ধরনের শব্দগুলো আসছে। তাহলে তোমরা, আমি একটি জিনিস বলতে চাই যে তোমরা হচ্ছে বিগত বছরগুলোর প্রশ্ন না দেখলে কিন্তু তোমরা অন্ধকারে মানে ঢিল ছোড়ার মতো তোমরা কি পড়তে হবে সেটা কিন্তু বুঝতে পারবে না। এই জন্য হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখে এই বিষয়গুলো আস্তে আস্তে তোমাদেরকে কাভার করে নিতে হবে। এবার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এই যে ভোকাবুলারি বা ওয়ার্ড রিলেটেড যে বিষয়গুলো, এগুলো ধরো কয়েক হাজার ওয়ার্ড আছে, কয়েকশো ফ্রেজ ইডিয়মস বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস আছে। এই সবগুলো কিন্তু তোমার জন্য এই 3-4 মাস যে সময় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার, এই সময়ের মধ্যে কিন্তু সবগুলো কভার করা সম্ভব না। সেই ক্ষেত্রে দেখো এই ভোকাবুলারি রিলেটেড যে বিষয়গুলো, এগুলো মনে রাখার কিছু সহজ বুদ্ধি কিন্তু রয়েছে, সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমরা কিন্তু এক একজন এক এক ভাবে প্রিপারেশন নিচ্ছ। কেউ হয়তোবা কোচিং করছো, কেউ হয়তোবা অনলাইনে শিখছো, কেউ হয়তোবা বই পড়ছো, কেউ লেকচারশিট পড়ছো। যে যেভাবেই পড়ছো না কেন, তোমাদেরকে ভোকাবুলারি গুলো মনে রাখার জন্য বা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ ইডিয়মস মনে রাখার জন্য একটা সহজ বুদ্ধি বা সহজ উপায় আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে
ধরো কয়েক হাজার শব্দ আছে বা কয়েকশো শব্দ আছে, সেগুলো তো সবগুলো একবারে শেখা সম্ভব না। এবং স্টুডেন্টসরা কিন্তু এরকম আমাকে বলেছে যে স্যার সারা রাত পড়েছি কিন্তু সকালে উঠে সবগুলো ভুলে গিয়েছে, এবং এটি কিন্তু অত্যন্ত স্বাভাবিক। তুমি কিন্তু তোমার মস্তিষ্ককে জোর করে কোনো কিছু দিতে পারবে না। তুমি সারা রাত যদি জোর করে মানে ইচ্ছা হয় না এরকম বিষয় পড়ো, তাহলে তুমি সকালবেলা ভুলে যাবে, এটি অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে তুমি ব্রেনের সাথে ব্রেন নিবে, এইভাবে আস্তে আস্তে তাকে তোমার বিষয়গুলো দিতে হবে। কিভাবে? দেখো, তুমি ধরো এখন ভোকাবুলারি শিখবে, শব্দার্থ শিখবে, কিংবা সিনোনিম অ্যান্টোনিম শিখবে। এই ক্ষেত্রে তুমি যেই কাজটি করতে পারো সেটি হচ্ছে যে তুমি সেই বইটাতে বা লেকচার শিটে যদি দাগ দিয়ে পড়ার ক্ষেত্রে তোমার কোনো সমস্যা না থাকে, অনেকের চোখের প্রবলেম থাকে বা অনেকে বইয়ে দাগ দিতে পছন্দ করে না, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু যাদের এই সমস্যাটা নেই তাদেরকে বলছি, তারা হচ্ছে যে তুমি যে কোনো বইটা, যে বইটা থেকে তুমি ভোকাবুলারি গুলো শিখবে বা ফ্রেজ ইডিয়মস শিখবে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো শিখবে, সেই বইটাতে গিয়ে তুমি পাতার মধ্যে দাগ দাও। দাগ দিয়ে দেখো যে তুমি যেই শব্দগুলোকে চেনো অলরেডি। ফর এক্সাম্পল, আমি যদি বলতে চাই যে ফ্রেজ ইডিয়মস এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে ধরো এবিসি, প্রাথমিক জ্ঞান, তারপরে এ বেড অফ রোজেস, এ ব্ল্যাক শিপ, এইভাবে যে শব্দগুলো শুরু হয়েছে, দেখো যে এই শব্দগুলো কিন্তু তুমি আগেই চেনো এবং ক্লাস 8 থেকে বা 6 থেকে অনেক আগেই পড়ে শেষ করেছো। এখন যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে তুমি যেই শব্দগুলোকে চেনো, যেই ফ্রেজগুলোকে চেনো, যে ইডিয়মগুলোকে চেনো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে চেনো, সেগুলো তুমি দাগ দিয়ে ফেলো। এখন দেখো তুমি যে নতুন একটা পৃষ্ঠা যখন নিলা, প্রথম পৃষ্ঠাটা, এইখানে তুমি কিন্তু বেশ অনেকগুলোই পারো। এবং তুমি যদি স্বাভাবিক মানের পড়াশোনা ইতোপূর্বে করে থাকো, তাহলে তুমি দেখবে যে তুমি 60 থেকে 70%, আই মিন 60 to 70%, কিংবা কোনো কোনো ক্ষেত্রে ওই পেজের 80% বা 90% কিন্তু তুমি অলরেডি জানো। কিন্তু প্রবলেমটা হলো যে এর অর্থ হয়তোবা তোমার কিছু কনফিউশন রয়েছে, কিংবা স্পেলিং এর ক্ষেত্রে তোমার কনফিউশন রয়েছে। সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই পরিচিত শব্দগুলো যেগুলো তুমি দাগালে, এই শব্দগুলোই আবার তুমি এখন থেকে শিখবে। এভাবে দেখো, যদি একদিন তুমি একটা চিন্তা করো যে আজকে আমি 3 পৃষ্ঠা এরকম দাগানো যে শব্দগুলো, যে শব্দগুলো তোমার পরিচিত কিন্তু সেটার মিনিং কিংবা স্পেলিং এ তোমার সমস্যা রয়েছে, সেরকম 3টা পৃষ্ঠা তুমি আজকে শেষ করে ফেলবে পড়ে, তাহলে দেখবে যে তোমার ব্রেনে কিন্তু কোনো প্রকার চাপ পড়ছে না, কারণ তুমি জানা বিষয়গুলোই পড়তেছো। এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি এরকম পরিচিত বিষয়গুলোই শুধু পড়ি, তাহলে অপরিচিত বিষয়গুলো কখন পড়বো? এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার যে পরিচিতির বিষয়টা, সেটা আজকে তুমি যে শব্দগুলো দাগিয়েছ, আগামীকাল বা 1 সপ্তাহ পর যখন তুমি আরো অনেকগুলো প্রশ্ন সলভ করতে যাবে এবং অনেকগুলো প্রশ্ন দেখবে বা অনেকগুলো টেস্ট দেবে, এরপরে দেখবে যে তুমি আরো বিভিন্ন ধরনের শব্দ যেগুলো তুমি পারো নাই কিংবা পারছো, এর ফলে কিন্তু তোমার যে পরিচিতির যে ব্যাপ্তি বা বিস্তৃতি, সেটি কিন্তু বৃদ্ধি পাবে। তুমি আজকে যে শব্দগুলো দাগিয়েছ একটা বইয়ে বা লেকচার শিটে, তুমি যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর আবার সেই বইটাতে কলম দিয়ে দাগ দিতে বসো, দেখবে যে অনেকগুলো শব্দ যেগুলো তুমি এখন জানো কিন্তু ওই সময়ে না জানার কারণে তুমি দাগ দাওনি, অর্থাৎ সেগুলো ওই সময় তোমার পরিচিত ছিল না। এভাবে তোমার পড়াশোনার যে বিস্তৃতি, সেটার মাধ্যমে তোমার পরিচিত শব্দ ভান্ডারের বিস্তৃতিও কিন্তু বাড়তে থাকবে এবং সেখান থেকে তুমি পরিচিত শব্দগুলো আবার দাগ দিয়ে ফেলবে এবং সেভাবে শিখে ফেলবে। এর ফলে যেটি হয়, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে, তারা কিন্তু কোনো প্রকার ব্রেনে প্রেসার নেয়নি। এবং আমি যদি একটা লেকচার শিটে তাদেরকে অর্ধেকটা পড়া দিয়েছি, আমি দেখছি যে এরকম স্টুডেন্ট সে পুরোটাই শিখে ফেলছে, কিংবা একটা পড়া দিচ্ছি সে 2টো শিখে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন শিখলা এতটা? বলে যে ভাই আপনি তো পড়া দিচ্ছেন যেটুক মানে আমি যা জানি সেটাই পড়া, তাইলে আমার আর সমস্যা কি? আমি জানি, ভালো লাগছে, আরো পড়ে ফেলছি। তোমাদের ইংরেজিটা যেখানে ভীতি ছিল, সেটাকে কিন্তু তুমি আনন্দের সাথে শিখতে পারবা। কিন্তু স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা ফলো করতে হবে যে তুমি যেই শব্দগুলো পরিচিত সেগুলোকে দাগ দিয়ে আলাদা করে ফেলবা। এর ফলে কিন্তু তোমার সাহসও বেড়ে যাবে। যখন তুমি দেখবে যে একটা পেজে তুমি 70% শব্দ অলরেডি জানো, তখন কিন্তু তোমার পড়তে ইচ্ছে করবে। এবার দেখো যে তুমি কেন শুধু পরিচিত শব্দগুলো পড়বে, এ কথাই আমি বলছি। এবার তুমি ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরগুলোর প্রশ্নগুলো দেখো, যে এখানে যে ধরনের শব্দ এসেছে তার মধ্যে বেশিরভাগই তুমি বলতে বাধ্য হবা যে বেশিরভাগ শব্দই কিন্তু তুমি চেনো।
একেবারে কোনোদিন নাম শোনো নাই এরকম শব্দ, কোনোদিন দেখো নাই এরকম শব্দ, এরকম ফ্রেজিডিয়ামস, এরকম ভোকাবুলারি কিংবা এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু খুব কম আসে। সেটার পার্সেন্টেজ কখনোই 10-15%-এর বেশি কখনোই হবে না। তাহলে দেখো, তোমার যদি পরিচিত বিষয়গুলোই পরীক্ষায় আসে, তাহলে কেন তুমি অপরিচিত বিষয়গুলো শিখতে যাবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। তুমি বিগত বছরের প্রশ্নগুলো খুলে দেখো যে এখানে তুমি জানো তোমার জ্ঞানের যে বিস্তৃতি, তোমার কি বলে, তোমার জ্ঞানের যে পরিসীমা, প্রশ্নগুলো কিন্তু সেখান থেকেই এসেছে। তাহলে অযথা তুমি কেন বাড়তি প্রেশার নিবি? তুমি কেন নতুন নতুন অজানা বিষয়গুলো পড়তে চাও? তাহলে দেখো, এই যুক্তিতেও কিন্তু আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার পরিচিত যে শব্দগুলো সেগুলোকেই শেখো। কিন্তু পরীক্ষার হলে যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে তোমার একটা বিষয়ে প্রশ্ন আসলো, সেটি পরিচিত কিন্তু সেখানে সঠিক উত্তর কোনটা সেটি কিন্তু তুমি দাগাতে পারবে না। সেখানে গিয়ে দেখবা তোমার কাছে মনে হবে যে এ নাম্বারও সঠিক উত্তর, বি নাম্বারও সঠিক উত্তর, সি নাম্বারও, ডি নাম্বারও, এরকম হয় প্রশ্নগুলো। মানে খুবই কনফিউজিং হয়। বিষয়টা এমন নয় যে তুমি মোটেও জানো না সেই কারণে দাগাতে পারো না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি কনফিউজড পরীক্ষার হলে। যেমন ধরো, আমরা একটা এক্সাম্পল দেখি যে মাই বুক ইজ রেড বাট হি, হিম, হিজ, হিমসেলফ, হার ইজ গ্রিন। তাহলে এই সেন্টেন্সে দেখো যে সঠিক উত্তর কোনটি। এখন দেখো, চিন্তা করে দেখো যে তোমার কাছে হয়তো মনে হচ্ছে যে হি হচ্ছে সঠিক উত্তর, তোমার কাছে মনে হতে পারে যে হার সঠিক উত্তর, কিংবা হিমসেলফ সঠিক উত্তর, কিন্তু না, এখানে সঠিক উত্তরটা হচ্ছে হিজ। আমার বইটি লাল কিন্তু তারটি সবুজ। এখানে আমরা পজিটিভ প্রোনাউন ব্যবহার করব, মাই বুক ইজ রেড বাট হিজ ইজ গ্রিন। অর্থাৎ আমার বইটি লাল কিন্তু তারটি সবুজ। হিজ এর অর্থ হচ্ছে, এই পজিটিভ প্রোনাউনটির অর্থ হচ্ছে যে তারটি। সুতরাং আমরা তার বইটি, এই বইটি কথাটাকে আমরা রিপিট না করে শুধু বলে দিচ্ছি যে মাই বুক ইজ রেড বাট হিজ ইজ গ্রিন। অর্থটি হচ্ছে যে আমার বইটি লাল কিন্তু তারটি সবুজ। কিংবা তোমাকে প্রশ্ন করা হলো যে এই শব্দগুলোর মধ্যে কোনটি নাউন। এখানে রয়েছে দেখো যে বিউটিফুল, বিউটি, বিউটিফিকেশন, বিউটিফাই, বিউটিফুল্লি, বিউটিফাইড। এখন দেখো, এতগুলো শব্দ দেখে কিন্তু তুমি কনফিউজড যে এখানে নাউন কোনটা। অথচ দেখো, সবগুলো শব্দই কিন্তু তোমার পরিচিত। বিউটিফুল এর অর্থ হচ্ছে সুন্দর, বিউটি এই কথাটির অর্থ হচ্ছে সৌন্দর্য, বিউটিফিকেশন এর অর্থ হচ্ছে সুন্দরীকরণ, তারপর বিউটিফুল্লি সুন্দরভাবে, এবং বিউটিফাইড অর্থাৎ যেটিকে সুন্দর করা হয়েছে। এখন দেখো, এখানে নাউন রয়েছে দুটো। একটি হচ্ছে বিউটি যার অর্থ হচ্ছে সৌন্দর্য, এবং বিউটিফিকেশন যার অর্থ হচ্ছে সুন্দরকরণ বা সুন্দরীকরণ। তাহলে এইভাবে যদি তোমরা একটু পড়াশোনা করো, একটু পরিচিত জিনিসগুলোকেই আর একটু ভালোভাবে করো, তাহলেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো ভর্তি পরীক্ষায় খুব সহজেই পাশ করা সম্ভব, এমনকি ভালো মার্কস পাওয়া কিন্তু সম্ভব। দেখো, আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে আমি ক্লাসে গিয়ে অনেক শিক্ষার্থীকে কিন্তু প্রশ্ন করেছি যে পানিশ এই শব্দটির অর্থ কি। এখন অনেকে বলেছে যে পানিশ মানে শাস্তি। এখন যখন তুমি চিন্তা করবা যে পানিশ কথাটার অর্থ হচ্ছে শাস্তি, তাহলে এটি তো তুমি নাউন চিন্তা করছো, কিন্তু পানিশ তো আসলে নাউন নয়, পানিশ হচ্ছে একটি ভার্ব। এজন্য তোমাকে এর অর্থ বলতে হবে যে শাস্তি দেয়া, অর্থাৎ ভার্ব দ্বারা কিন্তু অবশ্যই কোনো কাজ করা বোঝাতে হবে। কিন্তু পানিশ অর্থ যদি শাস্তি বলো, তাহলে এটি কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। সেই ক্ষেত্রে দেখো যে পানিশ কথাটির অর্থ হচ্ছে শাস্তি দেয়া, পানিশিং অর্থ হচ্ছে শাস্তি দিচ্ছে এমন, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আর পানিশ হচ্ছে শাস্তি দেয়া, এটি হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে পানিশমেন্ট,
এই কথাটির অর্থ হচ্ছে কিন্তু শাস্তি, এটি হচ্ছে একটি নাউন। এছাড়া ধরো পানিশেবল অর্থাৎ শাস্তিযোগ্য, এটিও কিন্তু একটি অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে একটু সতর্কতার সাথে কিন্তু তোমাদেরকে এখন থেকে পড়াশোনা করতে হবে, এবং এভাবে যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুব সহজেই ইংরেজি অংশে ভালো করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ।